১-১১ সময়ে ডিজিএফআই এর জেআইসি সেল বা আয়নাঘরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দী রেখে নির্মম নির্যাতন করা হয়েছিল। এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তার অভিযোগ, ফ্যাসিস্ট আমলে ভিন্ন মতের মানুষদের ধরে এনে এই টর্চার সেলে দিনের পর দিন আটকে রেখে চালানো হতো অমানবিক নির্যাতন। বিস্তারিত মাইনুল মারুফের রিপোর্টে। একটি অন্ধকার করিডোর, চারপাশের দেয়াল এতটা নিঃশব্দ, ভেতর থেকে ভেসে আসা আর্তনাদও যেন আটকে যেত সেখানেই। অভিযোগ, ঢাকা সেনানিবাসে ডিজিএফআই এর সদর দপ্তরে অবস্থিত 2তলা ভবনের নিচতলায় থাকা সংকীর্ণ 26টি কুঠুরিতে বছরের পর বছর বন্দী রেখে নির্যাতন করা হতো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরোধী মতের মানুষদের। 17 বছর আওয়ামী লীগ শাসনামলে গুম, নির্যাতন আর বন্দিত্বের যে ভয়াবহ চিত্রের অভিযোগ উঠে এসেছে তারই যেন নীরব সাক্ষী এই গোপন বন্দিশালা, যেটি পরিচিতি পেয়েছে ডিজিএফআই এর আয়নাঘর নামে। শনিবার সেই গোপন বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, ১-১১ উত্তাল সময়ে এই আয়নাঘরেই বন্দী রেখে নির্যাতন করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে। শুধু তারেক রহমানই নন, হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আজমি সহ অসংখ্য মানুষকে এখানে বন্দী রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এই মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের কাউকেই বিচারের বাইরে রাখা হবে না। বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাকে বিচারের সম্মুখীন করতে হবে, কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কোনো কিলিংয়ের শিকার যাতে কোনো নাগরিক না হয়। তবে আয়নাঘর পরিদর্শন শেষে ভিন্ন দাবি করেন আসামিপক্ষের আইনজীবীরা। তাদের ভাষ্য, বন্দীদের দেয়া সাক্ষ্য ও বর্ণনার সঙ্গে এই আয়নাঘরের বাস্তব চিত্রের মিল নেই। মিস্টার আজমি জবানবন্দিতে বলেছেন যে তিনি জেআইসির অধীনে অর্থাৎ ডিজিএফের বন্দিশালায় থাকার সময় আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গাছপালা কোনো কিছু দেখেন নাই। অথচ আজকে যে রুমটি 17 ফিট বা 21 ফিটের নামে যে এসি রুমের টাইলস করা যে রুমটি দেখানো হয়েছে সেই রুমে কিন্তু দুটো জানালা আছে। এর আগে গত শনিবার র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি সহ প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। পলাতক শেখ হাসিনা ইস্যুতে ভারত সরকারের দ্বিমুখী আচরণে দিল্লির সাথে কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে, অন্যদিকে বাংলাদেশ বন্ধু থাকতে চাইবে, তা হতে পারে না। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসরদের ফেরাতে যারা নমনীয় সুর দেখাচ্ছেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আশিক মাহমুদের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে উঠে আসে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে পলাতক শেখ হাসিনাকে বিভিন্ন বক্তব্য ও কার্যক্রমের যে সুযোগ দেয়া হচ্ছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। কোন পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট, গণহত্যার জন্য যিনি দায়ী, যিনি এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেছেন, জাতিসংঘের রিপোর্ট মধ্যে 1400-এরও বেশি মানুষকে হত্যা করেছেন, এর পরেও কি তাকে ডেমোক্রেটিক কালচারের কোন নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? তার দিল্লিতে বসে তৎপরতা চালানোর যে অভিযোগ আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক কালচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত বয়ান দিয়ে যাচ্ছেন, সেটা আমাদের অভিযোগ রইল। এই দায়িত্ব ভারত এড়াতে পারে না। আর একই সাথে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে, দুইটাতে একসাথে যায় না। দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলতে দেয়া হবে না বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড যেন আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে না আনে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী। কেউ যদি মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক
অপরিপক্কতা। সেজন্য বলি, রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হিসাবে যদি সবকিছু বুঝে নিয়েছি বলা হয়, আমি তাদেরকে বলবো, নতুন দলের নতুন বন্ধুদের, পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না, চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমরা তোমাদের মধ্যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে চেতনা নির্ভর রাজনীতি করতে চাচ্ছে, তারাই আজকে স্বৈরাচারের পতনকে কেন জানি আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ আবহ সৃষ্টি করছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বর্তমান সরকার যখন দেশ সুসংগঠিত করতে নানা সিদ্ধান্ত নিচ্ছে, তখন একটি গোষ্ঠী চক্রান্তে মেতে উঠেছে। কদিন আগে জামাতের আমিরের বাসায়, সরকারি বাসায় একটা চিত্র প্রদর্শনী হয়েছে। ওখানে শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ আছে, ওখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র আছে, জুলাইয়ের বিভিন্ন চিত্র আছে। কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নাই, তার কোনো কথা নাই, তার কোনো পোস্টার নাই। এটা তো খুবই তাৎপর্যপূর্ণ। ওই যে 5ই আগস্টের পর বলেছিলেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলব, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবে, কথা বলেছে, সেটার কি মানে একটা এক্সটেনশন নাকি এটা? সকল ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে দলমত নির্বিশেষে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। সব দলমত নির্বিশেষে তাহলে আমরা আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ আমরা নিশ্চিত করতে পারবো। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। শরিকদের সাথে দ্রুত বৈঠক করে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জামাত। সকালে রাজধানীতে আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে তথ্য জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে জামায়াতের অনেক নেতা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আরেক অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা বলেন, জামায়াত দেশে শান্তি চাইলেও আঘাত এলে প্রতিহত করবে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থান সহ দেশে নানা আন্দোলনের আলোকচিত্র নিয়ে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এই প্রদর্শনী। শনিবার সকালে 3 দিনব্যাপী প্রদর্শনীর শেষ দিনে আসেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এ সময় জামাতের শীর্ষ নেতারা তাদের ঘুরে দেখান দেশভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানের পর বিভিন্ন আলোকচিত্র। দেখানো হয় জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। পরে জুলাই গণঅভ্যুত্থান সহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দলের অনেক নেতাই বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। স্বাধীনতার পরে যাদের ব্যাপারে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না, তাদেরকে মিথ্যা অভিযোগে তারা বিচারের মুখোমুখি করার নামে কার্যত বিচারিক হত্যাকাণ্ডের দিকেই নিয়ে গেল। জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে 11 দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে বৈঠক শেষেই সিদ্ধান্ত নিতে চায় জামাত। আমরা আজকে সন্ধ্যায় আশা করি একটা কনক্লুশনে পৌঁছব দলীয়ভাবে। তবে যেহেতু আমরা 11 দলের ভিত্তিতে চলছি, আমরা সিদ্ধান্তটা ফাইনাল করব 11 দলের ব্যানারে ইনশাআল্লাহ। দুপুরে রাজধানীর আইডিবি ভবনে জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামাতের আমির সহ দলের বলেন, যুদ্ধ নয়, শান্তি চায় জামাত। এই জামানায় এবং আগামী জামানায় যেটা দরকার হবে সেটা দিয়ে যারা মোকাবিলা করতে চান তাদেরকে মোকাবিলা করতে হবে। আমরা দুনিয়ায় যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু আমার ঘাড়ে কেউ যদি আছে, তথ্যের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংগঠিত হয়েছে, আক্রমণ করা হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া। জামাত নিজেদের বিজয় নয়, মানবতার বিজয় চান বলে মন্তব্য করেন দলটির আমির। আজকে ইসলামের বিরুদ্ধে অনেক। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। জ্বালানি খাত বেসরকারিতে ছাড়ার পরিকল্পনা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, এর মাধ্যমে দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স দিচ্ছে সরকার। সরকারের নতুন জ্বালানি নীতিমালা প্রণয়নের পদক্ষেপের প্রতিবাদে বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াত নেতা এসব কথা বলেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের মতোই যদি দেশে লুটপাট চলে তাহলে জুলাই আন্দোলনের কী প্রয়োজন ছিল? অভিযোগ করেন, জ্বালানি খাতকে বেসরকারীকরণ করে একচেটিয়া চক্র ভাঙা হচ্ছে না, বরং একতরফা হাত বদল করা হচ্ছে। জামায়াত ইসলামের বাজার অর্থনীতির ও বেসরকারি বিনিয়োগের বিরোধী নয় দাবি করেন মিয়া গোলাম পরোয়ার। আমরা একটানা যেমন প্রাইভেটাইজেশনের বিরোধীও নই, আবার সরকারিকরণও বিরোধী নই। ক্ষেত্র বিশেষে সেক্টর ভিত্তিক বিভিন্ন খাতের অবস্থা ভেদে কখন কোন খাতটা বেসরকারি খাতে দেওয়া যায়, আবার কোনটা সরকারি খাতে রাখতে হবে, সেটা অবস্থা বুঝে জামাত ইসলামীর
ইকোনমিক পলিসিতে আমরা এটা উল্লেখ করেছি। ঢালাওভাবে আমরা বেসরকারীকরণের বিরোধী নই। 2 সপ্তাহেরও বেশি সময় পর গ্যাস সরবরাহ বাড়ায় যানবাহন চালকদের দুর্ভোগ কমেছে। কিছুটা স্বস্তি ফিরেছে বাসাবাড়ি ও শিল্প কারখানাতেও। গ্যাস সরবরাহ বেড়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও। টানা 16 দিন অকেজো থাকার পর গেল 6 আগস্ট থেকে দৈনিক 23 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করছে এক্সিলারেটরের ভাসমান টার্মিনাল। এতে জাতীয় গ্রিডে সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে 236 কোটি ঘনফুট। আর PGCL এর তথ্য মতে 2-1 দিনের মধ্যে পুরো দমে সরবরাহে ফিরবে ক্ষতিগ্রস্ত টার্মিনালটি। এতে যুক্ত হবে আরও 23 থেকে 35 কোটি ঘনফুট গ্যাস। এছাড়া মহেশখালীতে LNG টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় খতিয়ে দেখবে সরকার। এরই মধ্যে জ্বালানি সচিব সাইফুল ইসলামকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে জিয়াউল হককে। শুক্রবার শনিবার 2 দিনই গ্যাস ভালো পাচ্ছি, সিরিয়াল টিরিয়াল তেমন নাই, মানে একটু স্বস্তি পাচ্ছি আর কি। আগে তো 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যেত, সিরিয়ালের জায়গা থাকতো না, কথা বল মামলা খেতাম, এটা খেতাম ওইটা খেতাম, এখন আর ওই কষ্টটা নাই। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল ধরে গ্যাস নিতাম, কিন্তু আমরা এই লাইনেই রাখতে হইতো। আর এখন এই যে আসছি মানে 5 মিনিট লাগছে, ঠিক আছে, 5 মিনিটে গ্যাস নিয়ে নিছি। কিছুদিন আগে খুবই সমস্যা ছিল গ্যাসে, এখন আশা করি আজকে তো সরাসরি এসে পাম্পে নজেনে গ্যাস নিয়ে নিলাম। গত 2 সপ্তাহের তুলনায় এখন যথেষ্ট শান্তিতে আছি। তো আশা করি সরকার কন্টিনিউ রাখবে এই ব্যবস্থাটা। দেশের জ্বালানি খাতকে সংকটময় করে তুলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল জাতীয় সংসদের LD হলে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি জানান, দীর্ঘমেয়াদে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেন দেশের মানুষ বিদেশমুখী না হয়। বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। চিকিৎসকদের সংগঠন ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় সংসদের LD হলে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অনুষ্ঠানে যোগ দিয়ে ডাক্তার জুবাইদা রহমান বলেন, মানবিক মূল্যবোধের জায়গা থেকে চিকিৎসকদের কাজ করতে হবে। আমি বিশ্বাস করি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব বাংলাদেশের চিকিৎসক সমাজে মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মহল অস্থিতিশীল করার পায়তারা করছে। দেশকে নতুন করে গড়ে তোলবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কাজ শুরু করেছেন। চতুর্দিকে একটা নতুন করে দেশ গড়বার আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তোলবার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন একটা পার্লামেন্টারি সিস্টেম এবং গভর্নমেন্টের মধ্যে গিয়ে পার্লামেন্টের মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে আজকে অত্যন্ত আমি মনে করি যে এটা একেবারে অন্যায়ভাবে তারা এই কাজটি করছেন, দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। পরে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায়, চিকিৎসকদের সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বলেন, সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেন দেশের সব মানুষ মানসম্মত চিকিৎসা পায়। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। দেশের জ্বালানি খাতকে সংকটময় করে তুলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। দীর্ঘমেয়াদে একটি টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে ধীরে ধীরে আমরা বের করে নিয়ে আসতে পারি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজারের মহেশখালী যাচ্ছেন তারেক রহমান। রোববারের তার এই সফর ঘিরে চট্টগ্রামের উপজেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী।
তাই তাকে বরণ করতে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় চলছে ব্যাপক প্রস্তুতি। সমুদ্রের কোল ঘেঁষে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার জন্যে তৈরি হয়েছে হেলিপ্যাড। রোববার সকালে কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন প্রকল্প কার্যক্রম পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে প্রথমে আসবেন বাঁশখালীর বাহারছড়ার সৈকতের কাছে। এখানে সাম্প্রতিক বন্যায় ঘরহারা পরিবারগুলোর পুনর্বাসনে তুলে দেবেন নতুন ঘরের চাবি, দেবেন ত্রাণ সামগ্রী। 100 পরিবারের মধ্যে ঘরের চাবি বিতরণ সেই অনুষ্ঠানের আমাদের সার্বিক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্টেজ হচ্ছে, এখানে সকল ধরনের সকল ব্যবস্থাই করা হয়েছে। এখানে বন্যা দুর্গতদের আক্রান্ত বেশি ছিল, তিনি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্যই এই সফরসূচি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাঁশখালীর পাশাপাশি ফটিকছড়ি ও হাটহাজারীতেও চলছে ব্যাপক প্রস্তুতি। তিনি এই এলাকাটিকে একটি অর্থনৈতিকভাবে ডেভেলপ করার উদ্দেশ্য নিয়ে আমার মনে হয় তিনি আসছেন। অনেক উৎসাহিত, অনেক আনন্দিত, কারণ আমরা চাই ওনাকে সুন্দর মতো বরণ করতে। কারণ উনি যে মাতার বাড়ি থেকে হেলিকপ্টার যুগে এখানে আসবেন, উনি অবশ্যই দেখবেন যে বাঁশখালীতে কি অবস্থা, উনি দেখবেন। কথা যেটা দিয়েছেন সেটা উনি পালন করতেছে, সেজন্য আমরা সবাই অনেক আনন্দিত। প্রধানমন্ত্রী ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় সাক্ষাৎ করবেন হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে। এরপর সড়ক পথে যাবেন হাটহাজারী। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমেদ শফির কবর জিয়ারত করবেন। পরে কলেজ মাঠে যোগ দেবেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠান ও সমাবেশে। এই পুনর্বাসনটা কোনো লৌকিক পুনর্বাসন নয় যে একটি বাড়ি করার জন্য একবার অথবা দুইবার বান্ডেল টিন দিয়ে গেলাম, এরকম না। পরিপূর্ণভাবে একটি পরিবারকে একটি বাড়ি বানিয়ে দেওয়ার এই প্রকল্প পুনর্বাসনের আমরা হাতে নিয়েছি। সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের 3 জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামের নির্ধারিত উপজেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে জাতীয় ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এদিকে উদ্বোধনের তৃতীয় দিনেও জাদুঘরে সাধারণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তবে উচ্ছ্বাসের পাশাপাশি অব্যবস্থাপনা নিয়েও অভিযোগ করেন কেউ কেউ। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। শনিবার সকাল ৯টায় জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন ২৪-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। এই সময় সহকর্মীদের সাথে নিয়ে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল স্মারক ঘুরে দেখেন এনসিপির নেতারা। পরিদর্শন শেষে জাদুঘরের প্রদর্শনী ও বিন্যাস নিয়ে অসন্তোষের কথা জানান নাহিদ ইসলাম। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস কোনো রাজনৈতিক দলের নয়, এটি জাতীয় ইতিহাসের অংশ। এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়, এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়েও বিএনপির সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ। তার দাবি, ভারতের বিষয়ে বিএনপি ভীতির রাজনীতি করছে। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। এদিকে উদ্বোধনের তৃতীয় দিনেও জুলাই স্মৃতি জাদুঘরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। অনেকে পরিবার পরিজন নিয়ে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় কাছ থেকে জানেন। ২৪ সালের যে ঘটনাগুলি সাজানো গুছানোভাবে আছে, যা আগামী দিনের স্মৃতি হয়ে থাকবে। শহীদদের নাম, তারা কিভাবে জয় করলো বাংলাদেশটাকে, আবার নতুন করে সাজালো, সেই অনুভূতিটা দেখছি এবং পাচ্ছি। এখানে এসে সব কিছু একসাথে একত্রিতভাবে যেই ডকুমেন্টারি বা যেই ছবিগুলো আমরা দেখছি, এতে মানে ওই সময়কার ইয়াটা বুঝতে পারতেছি, কষ্টটা।
জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মৃতি নিয়ে দর্শনার্থীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। তবে জাদুঘরের বেশ কিছু অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানান কেউ কেউ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ছবি এখানে নাই। এটা হচ্ছে জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। এটাতে অনেক ঘাটতি আছে, অনেক মিসিং আছে। এন্ট্রান্স যে পথটা এটা যেন আরও প্রশস্তিত করা হয়, কারণ এখানে অনেক গ্যাদারিং হয়। মহিলাদের জন্য একটা লাইন রাখা দরকার, পুরুষদের জন্য একটা লাইন রাখা দরকার। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘরকে আরও সমৃদ্ধ করার দাবি দর্শনার্থীদের। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। সাভারে পুলিশের তল্লাশির সময় মনারুল হোসেন বকশি নামে এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ছাদে তল্লাশি করতে গেলে ছাদ থেকে পড়ে যান মনারুল। তাকে উদ্ধার না করেই দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায় পুলিশ। এতে ক্ষোভ জানিয়েছেন বিএনপি ও ছাত্রদল কর্মীরা। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। রায়ান বিনামিনের প্রতিবেদন। সাভারের বিপিএটিসির নিরাপত্তা প্রহরী জাফর আলীর নাতি সৌমিককে বিয়ে করে রংপুরের পীরগাছা থেকে পালিয়ে আসে এক কিশোরী। তাকে উদ্ধারে বৃহস্পতিবার গভীর রাতে বিপিএটিসি আবাসিক এলাকার একটি ভবনে বসবাস করা জাফরের বাসায় অভিযান চালায় রংপুরের পীরগাছা থানা পুলিশ। পরিবারের দাবি, বাড়িতে তল্লাশির এক পর্যায়ে কাউকে না পেয়ে পুলিশ সদস্যরা ছাদে ওঠেন। তখন ছাদে ছিলেন জাফর আলীর ছোট ছেলে মনারুল হোসেন বকশি। কিছুক্ষণ পর বিকট শব্দ পেয়ে মনারুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দৌড় দিন আমি আসিয়া বাকিগুলো শুদ্ধাই নেছে আমি কয়ে পারলে এখানে কাছেগুলো কোনো মেডিকেলে নেন, গাড়ি তুটে গাড়ি টান দিয়ে ওরা চলে গেল। এটাও তারা কৌতূহল করলো না যে কি পড়লো, আমরা পুলিশের লোক একটু খতিয়ে দেখুন। ওরা আগে আমাকে দুই বাইরে খুঁজছে, আমার বাইক নেড়ে খুঁজছে, এরা ওই উদ্দেশ্য নিয়ে আইছিল। ঘটনার পর মনারুলকে উদ্ধার না করে পুলিশেরা দ্রুত চলে যায়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মারা গেছে হচ্ছে ওর ডান পায়ের একদম মাঝখানে এখনো স্টিল রড লাগানো, এটা আগে এই শীতে খোলার কথা। ঠিক আছে, তো ও তো জীবনে কখনো ছাদ থেকে লাভ দেওয়ার কথা না। পড়ে গেছে, পুলিশ সেখানে আছে, আমি স্বচক্ষে নিজেই দেখছি, কিন্তু পুলিশ তার কোনো সহযোগিতা নাই যে তাকে ট্রিটমেন্ট করতে হবে, হাসপাতালে নিতে হবে, এরকম কোনো ভূমিকা ওনাদের দেখিনি আমি। ওয়ালও আছে, তো লাভ দিতে হলে ওয়ালে উঠে তাকে লাভ দিতে হবে। ওয়াল উঠে না উঠে তো সে লাভ দিতে পারবে না। কেউ ধাক্কা দিলে বা স্লিপ করলে যেভাবে পড়লে যে একবারে কাছাকাছি ওইভাবে পড়ে, এই ধরনের পড়ছে। আর উনি যদি ইচ্ছাকৃতভাবে লাভ দিত তাহলে অনেক দূরে যাওয়া পড়তো, 5 তলা থেকে মিনিমাম স্পেস থাকতো একটা পড়ার, কিন্তু সেই স্পেসটা নাই। পুলিশ বলছে, কারণ খতিয়ে দেখতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাভার থানায় না জানিয়ে রংপুরের পুলিশ সদস্যদের চলে যাওয়ার বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে। থানার ওসি সাহেবকে ফোন করছি যে এরকম একটা সিচুয়েশনে আপনারা এখন এইভাবে রেখে গেলেন, আপনারা ভিকটিম, আপনারা খোঁজাখুঁজি করছেন, আপনারা তল্লাশি করছেন। এই ঘটনায় এখনো কোনো মামলা করেনি নিহতের পরিবার। হাসান আহমেদ, ৭১।